প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস শ্রেণীর প্রথম পর্বের বাংলা ভাষা সাহিত্য থেকে। আমরা জানি সবাই এখন বাসায় অলস জীবনযাপন করছি, তো এই মুহূর্তে আমি চেষ্টা করব একটি ক্লাসকে সহজ করে দিতে, যাতে বাসায় বসে নিজেই পাঠটি ভালোভাবে পড়ে আয়ত্ত করতে পারে। তো আজকের আলোচনার বিষয় থাকবে কবি জীবনানন্দ দাশের বনলতা সেন। শিক্ষার্থীবৃন্দ, বনলতা সেন আমাদের সবার কাছেই পরিচিত একটি রোমান্টিক কবিতা। এই কবিতাটি আমরা বহুবার শুনেছি, কিন্তু আমরা অনুধাবন করে হয়তো পড়তে পারিনি বা সময়ও হয়নি। তো এখন আমরা কবিতাটিকে একটু অনুধাবনের মাধ্যমে বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আমি বলে নেব কবি জীবনানন্দ দাশ সম্বন্ধে। কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি বরিশাল জেলা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা সত্যানন্দ দাশ, মাতা কবি কুসুম কুমারী দাস। বংশগতভাবে তার পূর্বপুরুষ হিন্দু হলেও পিতামহ সর্বানন্দ দাশ ব্রাহ্মধর্মী দীক্ষা নেন। পারিবারিক দিক দিয়েই তিনি শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য চর্চা ও আদর্শ জীবনযাপনের মধ্যে পরিশীলিত। কবি জীবনানন্দ দাশ যে সমস্ত কবিতা প্রকাশ করেছেন তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা। তার অগ্রন্থিত কবিতার সংখ্যাও কিন্তু বিপুল। কবি 1954 খ্রিস্টাব্দের 14 অক্টোবর ট্রাম দুর্ঘটনা আহত হয়ে 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। বনলতা সেন কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম কবিতা। এটি প্রথম প্রকাশিত হয় বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় পৌষ 1342 বঙ্গাব্দে। কবির ব্যক্তিজীবনের বনলতা সেন নামে কোনো নারীর অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন সমালোচক গভীর অনুসন্ধিৎসা প্রকাশ করেছেন। তার কারুবাসনা নামক উপন্যাসে, যা তার আত্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, বনলতা নামটির উল্লেখ রয়েছে। এবারে আমরা বনলতা সেন কবিতাটিকে একটু দেখে নেব। শিক্ষার্থীবৃন্দ, বনলতা সেন কবিতাটি 3টি স্তবকে সুন্দরভাবে সুবিন্যস্ত করা হয়েছে। কবি এই 3টি স্তবকে 3 ধরনের ভাবের ব্যক্ত ঘটিয়েছেন। আমরা প্রথমে তো দেখব প্রথম স্তবকে কবি লিখেছেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে নিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমরা দেখব প্রথম স্তবকে কবি সিংহল সমুদ্র থেকে মালয় সাগর পর্যন্ত যেমন নাবিক হয়ে পথ ভ্রমণ করেছেন সুদূর অতীত থেকে, তেমনি স্থলপথেও ঘুরেছে বিম্বিসার অশোকের ধূসর কাল থেকে। ফলে পথিকচিত্ত ক্লান্ত জীবনের সফেন সমুদ্রের মাঝখানে, অর্থাৎ গতিতরঙ্গের ফেনায় পুঞ্জীভূত জীবনের অস্থিরতার মধ্যে পথিক পেয়েছে শান্তিদায়িনী বনলতার সংস্পর্শ। নাটোর নামক স্থানে উল্লেখ করে বনলতাকে একাত্ম নিজস্ব মানবী সত্তা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে অতীত, স্থান, কাল বর্তমান স্থানকালের সঙ্গে একীভূত হয়ে গেছে। মূলত পথিক চিত্তের অবিরত ভ্রমণ থেকে জীবন ধর্ম, তেমনি প্রশান্তির আশ্রয় সন্ধানই জীবনের উদ্দেশ্য। এই পথিক হাজার বছর ধরে পথ চলেছে, অর্থাৎ চেতনা উন্মেষের শুরু থেকেই তার এই পথ চলা।
শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই স্তবকে কিছু চিত্রকল্প রয়েছে, যেমন সিংহল সমুদ্রের কথা বলা হয়েছে। সিংহল সমুদ্র হচ্ছে বর্তমানে শ্রীলঙ্কা রাষ্ট্র, পূর্ব নাম হচ্ছে সিংহল, এর নিকটস্থ সমুদ্রকে বলা হয়েছে সিংহল সমুদ্র। মালয় সাগরের কথা বলা হয়েছে। পূর্বে মালয় ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উপদ্বীপ। সংলগ্ন দ্বীপগুলি একীভূত হয়ে মালয়েশিয়া রাষ্ট্র গঠিত হয়েছে। মালয়ের নিকটস্থ সাগরকে মালয় সাগর নামে অভিহিত করা হয়েছে। বিম্বিসার কথা বলা হয়েছে। বিম্বিসার খ্রিস্টপূর্ব 537 থেকে খ্রিস্টপূর্ব 485 পর্যন্ত বিম্বিসার ছিলেন প্রাচীন মগধের সম্রাট। বুদ্ধদেবের কাছে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন। পুত্র অজাতশত্রু কর্তৃক নিহত হয়েছিলেন। অশোকের কথা বলা হয়েছে। প্রাচীন ভারতের মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিলেন অশোক। তার পিতা বিন্দুসার। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 273 থেকে খ্রিস্টপূর্ব 232 পর্যন্ত রাজত্ব করেন। প্রথম জীবনে ছিলেন নিষ্ঠুর ও নৃশংস প্রকৃতির। তার উপাধি ছিল চণ্ডাশোক। যুদ্ধক্ষেত্রে অজস্র সৈন্য মৃত্যু দেখে অনুতপ্ত হয়ে সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। পরবর্তী জীবনে ছিলেন প্রজাবৎসল ধর্মপ্রচারক। পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন। চণ্ডাশোক হয়ে ওঠেন ধর্মাশোক। বিদর্ভ নগরীর কথা বলা হয়েছে। প্রাচীন ভারতের একটি রাজ্য, বর্তমানে নাম বেরার প্রদেশ। নাটোরের কথা বলা হয়েছে। বাংলাদেশের রাজশাহী অঞ্চলের একটি শহর। রানী ভবানী রাজত্বকালে রাজধানী ছিল। এবারে আমরা দেখে নেব দ্বিতীয় স্তবক, অর্থাৎ মধ্যের স্তবকে কবি কি লিখেছেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে, দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় স্তবকে এসে কবি এই বনলতা সেন অন্ধকারে ঘনত্বে আবৃত, তার চুল, মুখ ও চোখের বর্ণনায় ফুটে ওঠে ক্লাসিক সৌন্দর্য, রোমান্টিক রূপ মাধুরী, এটাই বোঝাতে চেয়েছেন। বনলতা সেনের কেশরাশি অতীতের বিদিশা নগরী রাত্রির মতোই অন্ধকার, অর্থাৎ প্রগাঢ় কালো। তার মুখচ্ছবিতে শ্রাবস্তী নগরীর কারুকার্য রয়েছে। তো আপনাদের বোঝার সাথে বলে রাখি, এই বিদিশা হচ্ছে প্রাচীন ভারতের একটি নগরী, মালয় রাজ্যের অন্তর্গত। আধুনিক নাম হচ্ছে ভিলোসা। গোয়ালিয়রের নিকটে অবস্থিত এটি। আর শ্রাবস্তী হচ্ছে প্রাচীন ভারতের নগরী, আধুনিক নাম হচ্ছে সাহেব মাহেব। বুদ্ধদেবের সময়ে এখানে একটি বৌদ্ধবিহার প্রতিষ্ঠিত হয়েছিল। অতীতের ক্লাসিক রূপ সুসময় সে গঠিত, কিন্তু তার চোখ পাখির নীরের মতো নিবিড়, আশ্রয়ের প্রতীক, অর্থাৎ শান্ত জীবনের জন্য সে বহন করে অনাবিল প্রশান্তির স্থিরতা। গভীর সমুদ্রে জাহাজের নাবিক হাল ভেঙে গেলে, নাবিক যখন দিশাহীন হয়ে পড়ে, তখন কোনো দারুচিনি সবুজ দ্বীপ যদি তার চোখে পড়ে, তাহলে সে আশার আলো দেখতে পায়। ব্যক্তি মানুষও তদ্রূপ জীবনের ক্লান্ত শ্রান্ত ভ্রমণের শেষে নিজ নিজ মানবীসত্তার চোখে সন্ধান করে স্থিতি ও শান্তি। এই মানবীসত্তাও যেন ক্লান্ত পথিকের জন্য থাকে অপেক্ষমান। নিরাশ্রয়ী চিত্তের জন্য সৌন্দর্য ও প্রশান্তির জগৎ তৈরিই হচ্ছে কবির লক্ষ্য। কবি দ্বিতীয় স্তবকে সৌন্দর্যের বর্ণনা ঘটিয়েছেন। এবারে আমরা দেখব তৃতীয় স্তবকে কবি কি বর্ণনা করতে চেয়েছেন, কি বর্ণনা করেছেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে,
সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষের স্তবকে অর্থাৎ এই বনলতা সেন কবিতার তৃতীয় স্তবকে এসে যে নিবিড় সত্যের সন্ধান পেয়েছি, কবি যে সত্যের কথা বোঝাতে চেয়েছেন তা হচ্ছে দিন শেষের চিত্রকে কবি প্রাণের গতিমুখ তথা মৃত্যুর ইঙ্গিত প্রকাশ করেছেন। সন্ধ্যায় নিভে যায় পৃথিবীর সব রং আলো, চিলের ডানায় রৌদ্রের গন্ধ থাকে না, অর্থাৎ জীবনের উজ্জ্বলতা থাকে না। সব কিছু আবৃত হয় এমন এক অন্ধকারে যেখানে আশ্রয় মৃত্যু এবং একই সঙ্গে থাকে নতুন সৃষ্টিশীলতার আয়োজন। ছায়া অন্ধকারের মধ্যেই কবি দেখেন তার পার্থিব সত্তার অস্তিত্ব। তখন এক চলার বাস্তবতা থেকে কবি প্রবেশ করেন আরেক বাস্তবতায় যাওয়ার আয়োজনে। পাণ্ডুলিপি যেমন কোনো লিখিত গ্রন্থ নয়, গ্রন্থের পূর্বরূপ মাত্র। পাণ্ডুলিপি রচনার আয়োজন হয় অন্ধকার জোনাকির আলোকে, অর্থাৎ কোনো অপার্থিব মুহূর্তে, যেখানে পাখি ও জীবনানন্দার সব চলা ও চাওয়া পাওয়ার নিঃশেষ হয়ে যায়, যেখানে পাখি ও জীবন নদীর সব চলা চাওয়া পাওয়া নিঃশেষ হয়ে যায়, কিন্তু জেগে থাকে নতুন সৃষ্টির সম্ভাবনা। বনলতা সেন সেই সৃষ্টি সত্তারই প্রতীক। কবি এই কবিতাটিতে যে সত্যের উন্মেষ ঘটিয়েছেন, অন্ধকার মুহূর্তে সে সত্য হয়ে ওঠে। এই মুহূর্তটি হচ্ছে এক সত্তা থেকে আরেক সত্তায় উপনীত হওয়ার মধ্যবর্তী স্তর। এরপরে সব কথকতা গড়ে উঠবে অন্ধকার স্থিত বনলতা সেনের সঙ্গে। সে চিরমানবীর রহস্য অন্ধকার তুল্য। কবিতাটিতে ইতিহাস জ্ঞান ও প্রাকৃতিক জীবনের স্থিরতার শান্তি মিশিয়ে কবি স্থাপিত করেছেন তার বনলতা সেনকে তথা চিরন্তন সত্তাকে। কবি অত্যন্ত সুন্দরভাবে নিপুণ দক্ষতায় অসংখ্য চিত্রকল্প এঁকে এই কবিতাটি রচনা করেছেন। আমরা তিনটি স্তবকে তিন ধরনের অনুভূতির উপলব্ধির শিকার হয়েছি। প্রথম স্তবকে তিনি পথ চলার কথা বলেছেন, স্থলপথে জলপথে। দ্বিতীয় স্তবকে সেই দিশেহারা নাবিকের হতাশার কথা ব্যক্ত হয়েছে। আবার তার কল্পনায় দারুচিনি দ্বীপ দেখে যেমন আশার আলো জাগ্রত হয়েছে, প্রতীক্ষমান রমণীর কথা বলা হয়েছে, বনলতা সেনের দৃষ্টি দেখতে পেয়েছেন। এই অনুপ্রেরণার কথা বলা আছে দ্বিতীয় স্তবকে। তৃতীয় স্তবকে এসে তিনি নির্মম সত্য মৃত্যুর কথা মনে করিয়ে দিয়েছেন আমাদেরকে। তো আমরা বনলতা সেনের কবিতাটি পড়ে আমরা এই সত্যের মুখোমুখি হয়েছি, আমরা উপলব্ধি করতে পেরেছি কবি জীবনানন্দ দাশ অত্যন্ত নিপুণ হাতের দক্ষতায় কবিতাটিকে নির্মাণ করেছেন, রচনা করেছেন। তো এই ছিল আপনাদের জন্য আজকের পাঠ। আমি চেষ্টা করেছি কবিতাটিকে একটু সহজ করে নিয়ে আসার জন্য। বুঝতেই পারেন একা বাসায় বসে বসে একা পাঠ তৈরি করা একটু কষ্টসাধ্য, তবুও চেষ্টা করেছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন। তো ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।